সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা, 2 জন আটক। বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে দক্ষতা ও সততায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজার চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে 1200 টাকা সম্মানিতে শিক্ষকতা। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও 2 সন্তানকে একে একে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 2 জনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে কথা জানান। পুলিশ বলছে একই এলাকার বাসিন্দা 2 মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিল। বিষয়টি গণপতি দেখে ফেলায় তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। পরে সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতাকেও একইভাবে হত্যা করে আসামিরা। এরপর একইভাবে হত্যা করা হয় মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী ও ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ফেরদৌস জয়। যাচ্ছি তার কাছে। জয়, পুলিশ কমিশনার তো প্রেস ব্রিফিং করেছেন, আমরা কিছু অংশ শুনছিলাম, আপনি তো সেখানে ছিলেন, বিস্তারিত জানাবেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে পুলিশ আরও কি বলছে, বিশেষ কিছু কি জানতে পেরেছেন কিনা, এবং এখন এলাকার সার্বিক পরিস্থিতি কি? দোলা, যেমনটি বলছিলেন, পুলিশ কমিশনার ব্রিফিংয়ে যা জানিয়েছেন তা আসলে রোমহর্ষক এবং এই হত্যাকাণ্ডের পেছনে শুধুমাত্র মাদক সেবনকে বাধা দেওয়ার জন্যই তারা মূলত এই হত্যাকাণ্ড করে। এমনকি চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানিয়েছে যে মাদক সেবন করার পরে হত্যাকাণ্ড হয়, তারপরে আবারও তারা মাদক সেবন করে এবং সেখানে থাকা খেজুর যাতে তারা অপেক্ষা করছিল যেন পরদিন অর্থাৎ শুক্রবার যেন মানুষ কম হবার পরে জুমার নামাজে যখন মানুষ বের হবে তখন যেন তারা সটকে পড়তে পারে। সেই সাথে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ যে এই ঘটনা যেন ডাকাতি অথবা চুরি মনে হয়, সেজন্য তারা স্বর্ণালঙ্কার সহ আশেপাশের যে আসবাবপত্র রয়েছে বাড়ির সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং সেই সাথে পুলিশ আরও জানিয়েছে যে একটি চুড়ি ছিল, সেই চুড়ি অর্থাৎ হাতের যে বালা ব্যবহার করে নারীরা, সেই বালাতে কিন্তু হিট দেওয়া হয় আগুন দিয়ে, যাতে করে বোঝা যায় যে এটি আসলে স্বর্ণের কিনা। শুধুমাত্র এই ক্লু থেকেই কিন্তু পুলিশ বুঝতে পারে যে হয়তো যারা আসামি অর্থাৎ যারা সাসপেক্ট রয়েছে তারা আসলেই কোনো স্বর্ণের দোকানে তারা কর্মরত। এই জায়গাটা থেকেই মূলত এই যে আপনি যে 2 জনের কথা বলেন, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস, তাদেরকে কিন্তু পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা এইসব তথ্য জানায়। আমি আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু ইতিমধ্যেই যে 4 জনের মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে, ময়নাতদন্ত চলছে। এখন পর্যন্ত এই ময়নাতদন্ত কিন্তু চলমান রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু বোঝা যাবে যে এই ময়নাতদন্ত যে তথ্যে এবং এই দ্রুত সময়ের মধ্যে বোঝা যাবে যে এই হত্যাকাণ্ডের মোটিভ, মূল ঘটনা, কি কারণে হত্যা হয়েছিল এবং এটার সাথে অন্য কোনো বিষয় জড়িত ছিল কিনা এটাও কিন্তু জানা যাবে। এবং সবশেষ পাওয়ার তথ্য অনুযায়ী যে গোপীনাথ দাসের যে ভাই রয়েছেন গণপতি চক্রবর্তী, তিনি কিন্তু রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আসামি করে এবং কয়েকজন অজ্ঞাত করে
একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং সেই হত্যা মামলায় কিন্তু এখনও পুলিশ তদন্ত করছে। পুলিশ এটিও জানিয়েছে যে মাদক নির্মূলে অর্থাৎ মাদকের বিরুদ্ধে তারা কিন্তু যথেষ্ট অ্যাকশনে যাবে এই ঘটনার পরে। এবং সেই সাথে বলে রাখি যে 12 বছরের ছেলে যে প্রিয়ম, তার যে সহপাঠীরা রয়েছেন, তার যে বড় ভাইরা রয়েছেন, তারাও কিন্তু আন্দোলন করেছেন রংপুর জেলা স্কুল এবং রংপুর যে পুলিশ কমিশনারের কার্যালয় সেটির সামনে। এবং সেই সাথে তারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিভিন্ন আন্দোলন করছেন। দোলা, এই ছিল আমার কাছে রংপুর থেকে গণপতি সহ তার যে পরিবারের হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস জয়। পরের প্রসঙ্গে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর জোর দিতে হবে। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ত্যাগের জন্য তিনি নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বেলা 11টায় তিনি বঙ্গভবন পৌঁছান। এই সময় প্রধান ফটক 2-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। নতুন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। পূর্ববর্তী সরকারের সময় গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবস আয়োজিত এক পরিচিতি সভায় তিনি কথা বলেন। সভা শুরুর আগে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে আন্দালিব রহমান বলেন, সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং তাদের সামনে তা সঠিকভাবে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি তা চারবার যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাস শেষে বেতন মাত্র 1200 টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার 69টি স্কুলের 9000 শিক্ষার্থীকে পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র 1200 টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হোক, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল 4টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একভুক্ত হতো, সরকারি যে জাতীয়করণ হতো, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে
যেতে পারতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 1200 টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। মৌলভীবাজার জেলায় মোট 69টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। মেহেরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য কলিমুদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এর রায় দেন। রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন সাজাপ্রাপ্ত আসামি। পরে তাকে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত কলিমুদ্দিন কালু পিরোজপুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে এবং পিরোজপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। 2023 সালের 18 ডিসেম্বর প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন কলিমুদ্দিন। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে কৃষকদের জন্য বরাদ্দ প্রণোদনার 54 বস্তা সার গায়েবের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রোববার সকালে সদর উপজেলায় প্রণোদনার সার নিতে আসা কৃষকদের বিষয়টি জানায় কর্তৃপক্ষ। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি অফিসার জানান, কৃষকের প্রণোদনার 54 বস্তা সার চুরি হয়েছে। ব্যক্তিগতভাবে সার কিনে কৃষকদের দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে শিকলবাহা এলাকা থেকে 30 পিস ইয়াবা, 500 গ্রাম গাঁজা, 20 লিটার চোলাই মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অন্য এক অভিযানে 150 গ্রাম গাঁজা সহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিনের ভরাট ও অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছিল দিনাজপুরের বিরল উপজেলার নোনাখাল। বর্ষায় জলাবদ্ধতার শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটে দুর্ভোগে ছিলেন কৃষক, জেলে ও খামারিরা। তবে পুনর্খননে বদলাতে শুরু করেছে সেই চিত্র। দিনাজপুর বিরলের পাকুড়া স্থলবন্দর থেকে একেবারেই বিরলের এই সীমান্ত ঘেঁষা হয়ে বোসাগঞ্জের প্রায় কয়েকশো কিলোমিটার এই খালটি পুনঃখনন করা হয়েছে। এই খালটির নাম লোনা খাল হিসাবে পরিচিত। এই খালটি পুনঃ সংস্কার করার ফলে এই এলাকার অর্থাৎ দিনাজপুর বিরলের 2টি ইউনিয়নকে একেবারেই যোগসূত্র গেঁথে দিয়েছে। একটি হচ্ছে ভান্ডারা ইউনিয়ন আর একটি হচ্ছে শহরগ্রাম ইউনিয়ন। এই 2 ইউনিয়নের উপর দিয়ে এই খালটি পুনঃ সংস্কার হওয়ার কারণেই এই এলাকার মানুষের কৃষির একটি ব্যাপক উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগে যে ছিল না, তখন কিন্তু 2 পাশের জমিগুলোতে পানি ভরাট থাকতো। এখন এই নালাটা হয়েছে, হওয়ার পরে আমাদের জমিটা সুবিধা হয়েছে, আর পানি জমে থাকে না। যদি এই যে নালাতে যদি পানি থাকে আর কি, যদি সেখান থেকে মেশিন দিয়ে না করে কিন্তু প্রচুর মাছও হয়। খাল হয়েছে, এখন মাছটা থাকবে। এখন যদিও ওই পানি নাই হবি, তারপরেও যদি আসি ওরা মাছ
মারি আমরা খাওয়া পারবো। মাছ টাছ হবে, মনে করেন হাঁস টাছ পালতে পারবে মানুষ, মাছ মারি খাওয়া যাবে। আগে তো পানি থাকতো না। এই নোনা খালের দুই পারের মানুষের কিন্তু একটি ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে আসছে এবং অনেকেই চিন্তা করছে যে এই খাল হওয়ার কারণে তাদের গবাদি পশু, হাঁস, মাছ, কৃষি, গাছ সকল কিছুতেই তারা ব্যাপক পরিবর্তন ঘটাবে এবং এখানে তারা নতুন ভাবে তাদের কর্মজীবনের যে চাঞ্চল্য সেটি কিন্তু ফিরে আসবে এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বিরল। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আজ বর্ণাঢ্য আনন্দ র্যালি হয়েছে। সকাল 10টায় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকার সহযোগিতায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে বর্ণাঢ্য এই আনন্দ র্যালি বের হয়। এটি মোহাম্মদপুরের তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 7 মসজিদ রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে শ্যামলী ক্লাব মাঠে শেষ হয়। এবারে জানাবো খেলার খবর। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস 51 রানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 রানের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে 95 রানে। দুই ইনিংসে মিলিয়েও তারা ছুঁতে পারেনি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 210 রান। 10 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্টার্ক, সিরিজ সেরাও তিনি। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও হতাশ করলেন বাংলাদেশের ব্যাটাররা। 95 রানে গুটিয়ে যায় সবাই। এই প্রথম টেস্টের দুই ইনিংসেই 100-র নিচে অল আউট হলো বাংলাদেশ। ডাউন অফ দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন নাজমুল। তানজিদ আউট হলেন হুক করতে গিয়ে। লিটন 10 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এক প্রান্ত আগলে থাকা মুশফিক 80 বল খেলে 29 রানে অপরাজিত থাকেন। সকালে অজিদের 2 উইকেট তুলে নিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে টাইগারদের। এর মধ্যে প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে যায় 146 রানে। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে বেছে নেওয়ার পর স্বাগতিকদের চ্যালেঞ্জই জানাতে পারেনি অতিথিরা। 2 ইনিংসে হতাশার ব্যাটিংয়ের মাঝে ম্যাচে একমাত্র স্বস্তি শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে 7 উইকেট শিকার। 1-1 সমতার সিরিজে শেষটা হতাশার হলেও ডারউইনের টাইগারদের জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে তারা এই সাফল্য পেয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। হকির আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ প্রায় নিয়মিত হলেও হযবরল অবস্থা ঘরোয়া লিগের। অর্থ সংকট থেকে শুরু করে ক্লাবগুলোর মাঝে নানা দ্বন্দ্বের জেরে লম্বা সময় ধরে হচ্ছে না খেলা। তবে সম্প্রতি মাওলানা ভাসানীর নীল টার্ফে খেলা নিয়মিত করার উদ্যোগ নিয়েছে হকির অ্যাডহক কমিটি। হকি নিয়ে মোহাম্মদ হাসিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। প্রিমিয়ার প্রথম কিংবা দ্বিতীয় বিভাগ, হকি লিগ মানেই অনিয়মিত। হকির কোনো লিগ মাঠে নামাতেই নানা ঝামেলা। ক্লাবগুলো রয়েছে অনীহা, উদাসীনতায় গা ভাসিয়ে রাখেন ফেডারেশনের কর্মকর্তারাও। সব মিলিয়ে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি এখন স্থবির। অপ্রিয় সত্য যে ফেডারেশন থেকে ক্লাবগুলির কোনো ইনসেন্টিভ বলেন কোনো কিছু দেওয়া হয় না। সার্চ কমিটি করা হয়েছিল, সার্চ কমিটি আবার ঢাকা প্রিমিয়ার লিগের বা ঢাকা লিগের যারা ক্লাবগুলি আছে 32টা ক্লাব, 32 ক্লাবস, একজনও প্রতিনিধি ছিল না। যদি আপনি প্রতিনিধি না রাখেন ক্লাব থেকে, ক্লাব তো ইন্টারেস্টেড হবে না। তো আমরা ইন্টারন্যাশনালে যখন একটা ভালো রেজাল্ট করি, করার পরে যখন একটা টার্নিং পয়েন্ট আসে, তখন ওই সময় দেখা যায় একটা কোনো না কোনো বাধা চলে আসে। আর মেনলি আমাদের বাধার জায়গাটা হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগটা। এটা 98-এর পর থেকে আর কন্টিনিউ প্রতি বছর হয়নি এবং লাস্ট 2000 সালে হয়েছিল। তারপরে 1 বছর গ্যাপ যেত। যারাই বাধা দেয় তারা আমাদের হকি ফ্যামিলিরই, তাই হকির বাইরেই কেউ না, কারণ বাহির থেকে এসে কেউ বাধা দিতে পারে না। অনেক চেষ্টার পর অনিয়মিত হয়ে পড়া প্রথম বিভাগের লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে গেল 10 আগস্ট অ্যাডহক কমিটির প্রথম সভায়। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নীল টার্ফে ফিরছে খেলা। 3 বছর আগে অর্থনৈতিক সংকটের কথা বলে প্রথম বিভাগে 12টির মধ্যে 10টি ক্লাব ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছিল টাকা না দিলে তারা লিগ খেলবে না। এবার এমনটা হলে কি করবে ফেডারেশন? উঠেছে সে প্রশ্ন। ইগো ভাব ফেলে দিতে হবে। হ্যাঁ, আমরা একটা জিনিস শুনে থাকি যে আমরা একটা গাড়িতে যাই, আমাদের পিছনে 2টা ট্রাকে আমাদের ইগো থাকে।
সো হকি ভালো করতে চাইলে আসলে কে কি বলছে ওই সব কিছুর ঊর্ধ্বে হকি থাকতে হবে, ইগো ফেলে দিতে হবে, আর না হলে তার সরে যেতে হবে। আমার হিসাব সিম্পল, আই এম নট হিয়ার টু প্লিজ এভরিওয়ান, আই এম হিয়ার টু প্লিজ হকি, আই এম হিয়ার টু গিভ দ্য নেশন সামথিং ভেরি বিগ। 2023 সালে ফ্র্যাঞ্চাইজি লিগের সময় জমজমা ছিল মৌলানা ভাসানী স্টেডিয়াম, কিন্তু তারপর থেকে আবারও বিরান ভূমি হয়ে আছে দেশের একমাত্র হকি ভেন্যুটি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা, 2 জন আটক। বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে দক্ষতা ও সততায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজার চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে 1200 টাকা সম্মানিতে শিক্ষকতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।